স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে ইআরসিপির সুযোগ সুবিধাগুলো কি আসলে সব হসপিটালে রয়েছে? যেহেতু আপনি বলছেন যে এখন কিন্তু মোটামুটি প্র্যাকটিসটা বাংলাদেশে অ্যাভেলেবেল, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সব হসপিটালে, সব সেন্টারে বা সব ক্লিনিকে কিন্তু এই ধরনের সেন্টার থাকে না বা সুযোগ সুবিধাটা থাকে না। আসলে সব সেন্টারে এই সুবিধা বা স্কিল ম্যান পাওয়ার বা স্কিল টিম থাকে না। তারপরেও আমার যতটুকু আমি তথ্য জানি যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে, বিশেষ করে ইনস্টিটিউটগুলোতে, যেমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আমাদের এখানে ফ্যাসিলিটিজ আছে, ঢাকা মেডিকেল, অন্যান্য মিডফোর্ড, ঢাকাতে সব ইনস্টিটিউটই আছে এবং বাইরেও মেডিকেল কলেজগুলোতে আছে এবং প্রাইভেট সেক্টরে যেগুলো কর্পোরেট হাসপাতাল আছে ওইগুলোতে আমার ধারণা এগুলো সবগুলোতেই আছে এবং আমরা দেখছি এগুলো কর্পোরেট হাসপাতালগুলোতে ইআরসিপির সুবিধা আছে। অনেক ক্ষেত্রে তারা বাংলাদেশে না করে বাংলাদেশের আশেপাশের বা পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু যে এই সামান্য টেস্টে তারা করে থাকে, এই বিষয়ে আপনার মতামত কি? ইআরসিপির বাংলাদেশে যে স্কিলনেস আছে বা স্কিল পারসন আছে, সেন্টার আছে, ইআরসিপির জন্য আসলে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করি না। তবে কনফিডেন্স ল্যাকিংয়ের জন্য বা আমরা সেভাবে প্রচার করতে পারি নাই বা রুগীদের সেভাবে বুঝাইতে পারি না, এই কারণে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাইরের লোকজন যায়। কিন্তু আমার ধারণা যে বাংলাদেশের যে স্কিলনেস আছে বা স্ট্যান্ডার্ড সেন্টার আছে আন্তর্জাতিক মানের, এটার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন মনে করি না। আচ্ছা, এই যে আপনি বলেন স্যার প্রচারণাটা একটু কম, ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার কোনো গাফিলতি বা গ্যাপ আছে কিনা? যেহেতু টেকনিক্যাল বিষয়, এগুলো ইনস্ট্রুমেন্টাল জিনিস যা আমরা ইউজ করি, এটা কন্টিনিউয়াস, এগুলো আমাদের সাপ্লাই দিতে হয়। মাইনর প্রসিজার করতে যে জিনিসগুলো লাগে এগুলো কন্টিনিউয়াস সাপ্লাই দিতে এবং একটু কস্ট আইটেম। বেসিক্যালি আসলে এগুলো সেইভাবে গভর্নমেন্ট হাসপাতালগুলোতে সরবরাহ হয় না এবং রুগীরা অনেক সময় ব্যক্তিগতভাবে কোনো কোনো প্রসিজারের পার্টসগুলো কিনতে হয়, সেক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যদি সেন্টারগুলোতে সরকারিভাবে সব কিছু সরবরাহ করা হয় তাহলে এটা নিয়ে রোগীদের সাথে আসলে ভুল বোঝাবুঝি হবে না এবং কন্টিনিউয়াস একটা সার্ভিস মেনটেন করা যাবে। আচ্ছা স্যার, এক্ষেত্রে আরেকটা প্রশ্ন চলে আসে যে যেহেতু একটা এন্ডোস্কোপির মতো আপনি বললেন যে একটা প্রসিডিউর, এক্ষেত্রে যে মেশিনটা দ্বারা করা হয় সেটি সেন্ট্রিফিউজ করাটা নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো কি বা প্রোটোকলগুলো কি আমাদের দেশে প্রপারলি মেনটেন করা হয়? হ্যাঁ আছে, এগুলো স্টেরিলাইজেশন সহ অন্যান্য যে পদ্ধতি আছে সব কিছুই করা হয়। এটা আমাদের আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড এবং আমাদের যে মেশিনারিজগুলো সবগুলা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। জাপানি মেশিনগুলো আমাদের দেশে ম্যাক্সিমাম সেন্টারে, রিসেন্টলি চাইনিজ এবং অন্যান্য দেশেরা আছে, কিন্তু আমাদের বড় বড় সেন্টারগুলোতে একদম স্ট্যান্ডার্ড মেশিনগুলোই আছে। এবং আমরা যতটুকু দেখেছি যে ঢাকাস্থ যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের প্রসিডিউরের ক্ষেত্রে আলাদা করে কিন্তু এই স্টেরিলাইজেশনের জন্য কিন্তু আলাদা রুম থাকে, আলাদা মেশিন কিন্তু থাকে। সেগুলো স্টেরিলাইজেশনে কোনো সমস্যা নেই। আমাদের একটা ইআরসিপির পপুলারিটির ব্যাপারে মেজর সমস্যা যেটা বহির্বিশ্বে যেটা হয় যে যারা ইআরসিপি করে এরা শুধু ইআরসিপি করে। আর আমাদের এটা একটু সমস্যা যে আমরা যারা জেনারেল সার্জন হয়তো স্পেশাল ট্রেন নিয়েছি ইআরসিপিতে, আমরা উভয়টাই করি। ফলে আমাদের এই যে ওয়ার্কিং ডাইভার্সিটির জন্য আমরা কনসেন্ট্রেট করতে পারি না। অন্যান্য যেমন ইন্ডিয়ার কথা বললেন বা পার্শ্ববর্তী দেশ যে কোনো দেশেই হোক, যারা ইআরসিপি করে একটাতে এরা কনফাইন্ড থাকে, ফলে তাদের স্কিলনেস একটু বেশি হয়। আর আমাদের এখানে সমস্যা, আমাদের ওয়ার্কলোড বেশি। আমাদের জেনারেল সার্জারি অনেক বাস্ট কিছু কাজ করতে হয়। যেমন আমি ব্যক্তিগতভাবে একদিনে হয়তো আমি জেনারেল সার্জারি অনেকগুলো কেস করি, এর মাঝে একটা ইআরসিপি করলাম বা 2 দিন একটা ইআরসিপি করলাম। কিন্তু এটা যদি স্ট্যান্ডার্ড সেন্টার করতে হয় তাহলে এটা ইন্ডিভিজুয়াল যারা ইআরসিপি করে তারা শুধু ইআরসিপি করা উচিত এবং তাতে আমাদের গুণগত মান, স্কিলনেস অনেক বেশি হবে। আমাদের এটা একটা প্রবলেম বলা যাবে যে আমাদের অনেক কিছু করার পরে ইআরসিপিটা করতে হয়। আচ্ছা স্যার, আমরা এই ইআরসিপি সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। সবসময় বলাই হয়ে থাকে আপনি আপনার শরীরের ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে। একটি অঙ্গকে ভালো রাখার জন্য বেশ কিছু খাবারের বা ডায়েটারি মডিফিকেশন আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে কোলন ভালো রাখার জন্য সবার প্রথমে যদি বলতে হয়
প্রচুর পরিমাণে পানি এবং পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে। কেননা কোলন ভালো রাখার জন্য পানি বা জলীয় খাবারের কিন্তু কোনো বিকল্প নেই। সেই জন্য প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি, বিশেষ করে সিজনাল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ খুব ভালো পরিমাণে থাকে। সেটি শীতকাল হোক বা গ্রীষ্মকাল, যখনই হোক না কেন আপনি চেষ্টা করবেন পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি রাখার জন্য। প্রতিদিন যদি একটি করে কচি ডাবের পানি পান করতে পারেন, সেটিও কিন্তু আপনার শরীরে পানির চাহিদা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তীতে বলবো যে সবসময় আসলে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার গ্রহণ করার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি থেকে যেমন আপনি পানি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার কোলন ভালো রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতেও কিন্তু এটি সাহায্য করে থাকে। সেজন্য কোলনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি বা এই জাতীয় খাবার থেকে তৈরি করা বিভিন্ন খাবার অপশনগুলো রাখতে হবে। সকালে ব্রেকফাস্টে অবশ্যই একটি সবজির আইটেম রাখার চেষ্টা করবেন। মধ্য সকালে যখন খাবার গ্রহণ করবেন তখন একটি মিষ্টি ফল রাখলেন, আবার দুপুরে খাবারে শাকের একটি আইটেম রাখলেন, সবজির একটি আইটেম রাখলেন, বিকেলবেলায় যে কোনো একটি ফল বা টক ফল আপনি গ্রহণ করে ফেলতে পারেন। রাতের খাবার হিসেবেও রাতের খাবারের সাথে আপনি রাখার চেষ্টা করবেন যে কোনো সবজির একটি আইটেম। তাহলে দেখা যাবে যে আপনার কোলন হেলদি রাখতে সেটি সাহায্য করবে। কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাবার যেগুলো আছে, যেমন আমরা সবসময় বলে থাকি যে রিফাইন্ড আটা যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। আবার অতিরিক্ত সাদা আটা থেকে তৈরি করা খাবার বা খাবার সামগ্রী যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। পাউরুটি, পাস্তা, সাদা আটা থেকে তৈরি করা খাবার সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, না হলে এটি কিন্তু আপনার কোলনকে হুমকির মুখে ফেলে দিবে। অতিরিক্ত চা কফি পান করার অভ্যাস অনেকের ক্ষেত্রেই থাকে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনি আপনার কোলনকে ভালো রাখতে চান তাহলে কিছুটা হলেও লিমিটেড করে দিতে হবে অতিরিক্ত চা কফি পান করাকে। তার পরবর্তীতে লাল মাংস আমাদের দেহের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, কিন্তু এই লাল মাংস অতিরিক্ত গ্রহণ করলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে সেটি কিন্তু আপনার কোলনকে হুমকির সম্মুখীন করে দেয় বা কোলনের বিভিন্ন রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই আপনি যদি আপনার কোলনকে ভালো রাখতে চান আপনাকে এই লাল মাংসের অতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে। চেষ্টা করবেন মাসে 1 থেকে 2 বার এই লাল মাংস গ্রহণ করার জন্য। আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, বাহিরে ডুবো তেলে ভাজা খাবার আর সিম্পল সুগার বা যেগুলো আছে দেখা যায় সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা পেস্ট্রি, কেক, পাউরুটি এগুলো খেতে আমরা অনেকেই পছন্দ করি, এগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে। কেননা এই সিম্পল সুগার যেগুলো আছে সেগুলো কোলনের রোগের ঝুঁকিকে বাড়িয়ে দিয়ে থাকে। সেজন্য আপনাকে অবশ্যই আমি যেটি মেনশন করে দিলাম যে খাবারগুলোর কথা, সেই খাবারগুলোকে অবশ্যই গাইডলাইন হিসাবে মেনে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার কোলনকে ভালো রাখতে পারবেন। শুধু কোলন না, আপনি আপনার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখতে চাইলেও এই টিপসগুলো কিন্তু মেনে চলতে পারেন। তাহলে দেখা যাবে কোলনের পাশাপাশি দেহের ইন্টারনাল বিভিন্ন অর্গান ভালো রাখতে এগুলো সাহায্য করবে।